এই জাতি এই ঘুমাবার অভ্যাস থেকে বেরোতে না পারলে আগামীতে, আজকে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায়, আগামীতে এই জাতিরই যারা প্রতিনিধি, যেমন করেন যিনি আজকে ঘুমাচ্ছেন গরুর গোস্ত খেয়ে বা আরাম করে এখন ওয়াইফের সাথে সময় করছেন, সময় পাস করছেন, খুব ভালো সময় পাস করছেন, তার ভাই আগামী দিন, আগামীকাল গ্রেপ্তার হবেন এবং এমন একটা আদালতের রায়ে তার ভাইয়ের শাস্তি হবে। এমনকি তারও হতে পারে, তার সন্তানেরও হতে পারে, তার স্ত্রীরও হতে পারে, তার বাবার হতে পারে, তার ভাইয়ের হতে পারে। কারণ যেখানে ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে সেই ক্যাঙ্গারু কোর্ট কিন্তু জনগণের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। কারণ আপনি আপনি যেটা বলছেন জনগণকে যে হ্যাঁ, আজকে যে জনগণ অন্যায় মেনে নিচ্ছে, নীরব ভূমিকা পালন করছে, সেই অন্যায় একদিন জনগণের সাথে হবে, তখন তাদের আর কিছু করার উপায় থাকবে না। হ্যাঁ, এটাই। শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্ট দাঁড় করিয়েছে, নিজেদের আদালত, নিজেদের বিচারক, নিজেদের উকিল, সবকিছুই তাদের নিজেদের বানানো। তাহলে সেখানে কি ন্যায় বিচার আশা করা যায়? বা এই ওদের রায় আমরা কি, আমাদের দেশের জনগণ কি মেনে নেবে? জনগণ তো মেনে নিচ্ছে। জনগণ তো আর রাজপথে নাই। শেখ হাসিনার জন্যেও নাই, আওয়ামী লীগের জন্যেও নাই এবং নিজের জন্যও নাই। জনগণ যে নিজের কথা বলবে সেটার জন্যও নিজে নিজের জন্য দাঁড়াচ্ছে না। প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, দুর্নীতি বাড়ছে, অন্যায় বাড়ছে, বৈষম্য বাড়ছে। কিন্তু সেই জায়গাগুলোতে জনগণ ফিরছে না। তো সেই কথায় আসবার আগে, আপনার প্রশ্নের উত্তরে আসবার আগে আপনার যারা দর্শক রয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দেখছেন সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। আবারও ফিরে যাচ্ছি সেখানে যেখানে প্রশ্নের উত্তর যে জনগণ কি মেনে নিবে কিনা। জনগণ কখনোই কিছু মেনে নেয় না। আর জনগণ কিছু মেনে নিক বা না নিক সেখানে তাদের কিছু যায় আসে না। আবার জনগণ মেনে নেয়, সেখানেও আমরা তাদেরকে কোনো রকম ব্যাঘাত ঘটাতে পারি না। যেমন আমরা যদি দেখি যে ৫২ এর ভাষা আন্দোলন, আন্দোলন করেছে কারা? শহীদ, জব্বার, সালাম, রফিক, তারা আন্দোলন করেছে। জনগণ কি অংশ নিয়েছে? ওই আন্দোলনে কতজন ছিলেন? আর দেশের মানুষের সংখ্যা কত ছিল? তাহলে আন্দোলনটা করে মুষ্টিমেয় কিছু মানুষ, যারা দেশের প্রতিনিধিত্ব করে, দেশের জনগণের প্রতিনিধিত্ব করে। এটা ৫২ র কথা। এরপরে যদি আপনি ৬৯ এ আসেন, ৬৯ এ একইভাবে আসাদ, মতিউর তারা জীবন দিয়েছেন ৬৯ এর গণঅভ্যুত্থানে। রক্ত কিন্তু সবাই দেয়নি। আবার ৭১ এর মুক্তিযুদ্ধে জনগণের কিছু যায় আসেনি। জনগণ যখন দেখেছে তার বাসায় একজন মুক্তিযোদ্ধা এসছে, আচ্ছা বাবা তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে একবেলা খাওয়াই। একবেলা খাওয়ার ব্যবস্থা করেছেন। আবার কখনো, কখনো এতটাই আবেগী হয়েছেন যে নিজের মেয়েকে দিয়ে দিয়েছেন ওই মুক্তিযোদ্ধার সাথে। ঠিক আছে, তুমি মুক্তিযোদ্ধা, আমার মেয়েকে নিয়ে যাও। ওই মুক্তিযোদ্ধার সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছেন। এটা কখনোই দেশের সম্মিলিত সকল মানুষ অংশ নেয় না। আপনি দেখবেন আপনার পরিবারের যারা সদস্য ৪ জন বা ৫ জন সদস্য যদি হয়ে থাকেন, সবাই কিন্তু আপনার সেই মতের সাথে একমত হবে না। আপনি যেটা বলবেন, আপনি যদি বলেন যে আজকে রোববার, আমরা ঈদ পরশুদিন আমরা আজকেই মার্কেট করতে যাই। দেখবেন যে আপনার পরিবারের এই ৪ জন বা ৫ জন সদস্যের মধ্যে ২ জন এটার অ্যা বিরুদ্ধে দাঁড়াবে আর ২ জন পক্ষে দাঁড়াবে। আর আপনার এই মত আপনাকেই বাস্তবায়ন করতে হবে। তো দেশের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য এরকম পরিবার থেকে উদাহরণ যদি আপনি নেন, পরিবারে যেমন আপনার কর্তৃত্ব, আপনার এই চেষ্টা এই সামষ্টিক কল্যাণের জন্য, সামষ্টিক আহ, মঙ্গলের জন্য আপনি যেমন নিবেদন করেন, ঠিক তেমনি ভাবে দেশের দায়িত্বে যারা আসে, দেশের রাজনীতি করে যারা, বা দেশের সমাজ সংস্কৃতি যারা দেখে, বা এই জায়গাগুলোতে যারা ভূমিকা রাখে, তাদেরকেই প্রথম পদক্ষেপটা নিতে হয়। তো আজকে দেশের মানুষ, আপনি যদি বলেন জনগণ, জনগণ মেনে নিয়েছে। আপনি যদি বলেন যে এই রায়টি জনগণ মেনে নিয়েছে, হ্যাঁ জনগণ মেনে নিয়েছে। জনগণ আজকে চিন্তা করবেন যে রাস্তাঘাটে আপনি রাস্তাঘাটে বেরোন, শাটডাউন কিন্তু চলছে। আপনার রাজধানী ঢাকায় ১ কোটি মানুষের সর্বোচ্চ সর্বোচ্চ আমরা যদি দেখি, যেহেতু সাংবাদিকতা করি, একটা পত্রিকা সম্পাদনা করি, রাজনীতি করি, সকাল থেকে বাইরে ছিলাম, দেখেছি যে আপনার শতকরা ৩০% মানুষ বাইরে ছিল। তারা ১ কোটি মানুষের ৩০ লাখ মানুষ বেরিয়েছে, যারা রুটি রুজি জীবন জীবিকার এই টেনশনে বেরোতে বাধ্য হয়েছেন। বাকি ৭০% ঘরে খুব মৌজ মাস্তি করে গরুর মাংস দিয়ে ভাত খাবেন। হ্যাঁ, খুব মৌজ মাস্তি করে বউয়ের রান্না খাবেন। আবার স্বামীর খেদমত করবেন। এগুলোতে ব্যস্ত। সন্তানরা বাবার স্নেহ পাবে, বাবা সন্তানের সাথে সময় কাটাবে, মা সন্তানের সাথে সময় কাটাবে। এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে ৭০%। তাহলে শেখ হাসিনার ফাঁসির রায় হলো,
না মৃত্যুদণ্ড হলো, না কার কি হলো, এগুলো নিয়ে জনগণের একটা বড় অংশের কিন্তু কোন রকমের বদার আমরা দেখিনি কখনোই। আপনি ঠিক একইভাবে ৫ই আগস্টের ওই সময়টাতে যদি তাকান, আপনি জুলাইয়ের ১৬ তারিখ থেকে একদম ৫ই আগস্ট পর্যন্ত যদি তাকান, দেখবেন যে জনগণের একটা বড় অংশ বাসায় বসে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে, আরাম-আয়েশ করেছে। আর রাস্তায় নেমেছে ২ টি পক্ষ। একটি পক্ষ দেশের কল্যাণের জন্য কাজ করেছে, আরেকটি পক্ষ নিজেদের অধিকার, চাকরিতে কোটা লাগবে, অমুক জায়গায় কোটা লাগবে, তমুক জায়গায় কোটা লাগবে। এইসব একটা দ্বিচারিতার জায়গা থেকে ২ টি পক্ষ রাস্তায় নেমেছে। আমরা কিন্তু বরাবরই রাস্তায় নেমেছি দেশের কল্যাণের জন্য। আমরা কিন্তু এখানে কোন রকমের চাহিদা চিন্তা করি নাই যে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, তার আগামীতে চাকরি হবে না যদি কোটা থাকে। তো এই যে কোটা আর কোটার আ বাইরে ২ টি পক্ষ জুলাইয়ের ১৬ থেকে একদম ৫ তারিখ পর্যন্ত রাস্তায় ছিল। ভেতরে, বাইরে সব মিলিয়ে এখনো একই অবস্থা চলছে। আজকে শাটডাউন চলছে। আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন। আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদেরও একটা অংশ রাস্তায় নামেনি। একটা বড় অংশ। কেন রাস্তায় নামেনি? কারণ কে চায় বলেন জেল-জুলুম খাটতে? এটা তো আর শেখ মুজিবের আমল না। শেখ মুজিব যেমন জীবনের ২৩ টা বছর জেল খেটেছেন। আমি মোমিন মেহেদী, শান্তা ফারজানা আমরা যেমন জেল, জুলুম, হুলিয়া এগুলা নিয়ে কোন পাত্তা-পুত্তা দেই না। আমরা চিন্তা করি যে আমাদের এগুলো নিয়ে পদা হওয়ার সময় নাই। আমাদের দেশের কল্যাণের চিন্তা করতে হবে। আমি অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ বা আমার শ্বশুর অসুস্থ বা শাশুড়ি অসুস্থ বা বাবা অসুস্থ এগুলো নিয়ে আমরা কোনভাবে চিন্তিত না। আমরা চিন্তিত দেশটা অসুস্থ। দেশটা যখন অসুস্থ তখন আমি মোমিন মেহেদী অসুস্থ থাকি বা সুস্থ থাকি কিছু যায় আসে না। দেশটাকে সুস্থ করবার জন্য নিবেদিত থাকতে হবে। এরকম মোমিন মেহেদীদের সংখ্যা দেশে হাত থেকে গোনা আপনি পাবেন পয়েন্ট, 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 পয়েন্ট দিয়ে 1%। শেখ মুজিবের সংখ্যাও আগেও ওই পয়েন্ট, পয়েন্ট, পয়েন্ট দিয়ে 1% ছিল। মোমিন মেহেদীদের সংখ্যাও এখন এই ৫৪ বছর পরে এসেও ওই পয়েন্ট, পয়েন্ট, পয়েন্ট দিয়ে 1%। এই 1% টা কি করে? এরা মানুষের মধ্যে গ্রোথ তৈরি করে। মানুষের মধ্যে চেতনা বোধটা তৈরি করে। দেশের প্রেমটা তাদের মধ্যে তৈরি করবার চেষ্টা করে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, সভ্যতা, মানবতা নিয়ে তারা চেষ্টা করে। এরকম মানুষের সংখ্যার যদি আপনি দেখেন এই মানুষের সংখ্যা এই তালিকায় মওলানা ভাসানী ছিলেন। যিনি তার বাসায় কেউ গেলে তিনি নিজে অসুস্থ। তার নিজেরই বিভিন্ন ধরনের রোগ ছিল। তিনি কি করতেন? চাল ধুতেন। ধুয়ে তারপরে ওই লাকড়ির চুলায় ভাতের পাতিলটা চড়িয়ে দিতেন। চড়িয়ে ওই যে গেস্ট বা নেতা, সেই নেতার সাথে মনে করেন যে নারায়ণগঞ্জ থেকে কোন নেতা গিয়েছে টাঙ্গাইলে, সেই নেতার সাথে কথা বলতে, বলতে জাল ঠেলতেন। তো ওই মওলানা ভাসানী, মমিন মেহেদী, শেখ মুজিবুর রহমান এদের সংখ্যাটা যুগে, যুগে কালে, কালে সংখ্যায় কম। আমরা প্রতিবাদ করছি। আমরা মেনে নিচ্ছি না। জনগণ মেনে নিচ্ছে। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা মেনে নিচ্ছি না। কেননা আপনি যেই আদালতে যেমন শেখ হাসিনা যুদ্ধাপরাধী বিচারের দাবিতে একটা আদালত করেছেন, ট্রাইব্যুনাল করেছেন। সেই ট্রাইব্যুনালে কিন্তু যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলবার জন্য আইনজীবী ছিলেন। যেমন সেই আইনজীবী আপনি তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। সেখানে আইনজীবী ছিল আপনার কি শিশির মনির সেই সেই প্যানেলে ছিল অনেক আইনজীবী যারা জামাত বিএনপির আইনজীবী তারা অনেকেই ওখানে বিচারকের মুখোমুখি দাঁড়িয়েছেন এবং তাদের আসামিদের পক্ষে তারা কথা বলেছেন। কিন্তু আজ আমরা দেখছি এমন একটা ট্রাইব্যুনালেই সেম একইভাবে একই ক্যাটেগরিতে শেখ হাসিনা যেই কাজটা করেননি, সেই কাজটা ডক্টর ইউনূস করছে। সেই কাজটা আপনার হচ্ছে যে বিএনপি করছে, সেই কাজটা জামাত ইসলাম করছে, সেই কাজটা এবি পার্টি করছে, সেই কাজটা গণ অধিকার পরিষদ করছে, সেই কাজটা ছাত্র শিবিরের নেতারা করছে। কি করছে? যে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবার জন্য কোনো প্রকৃত আওয়ামী আইনজীবী দাঁড়াতে পারেনি। আওয়ামী আইনজীবী এই কারণে বলছি যে আওয়ামী আইনজীবীরা যেই পরিমাণ অ্যাওয়ার, যেই পরিমাণ তারা এডুকেটেড, যেই পরিমাণ কোয়ালিফাইড, সেই কোয়ালিফাইড কিন্তু দাঁড়ালে শেখ হাসিনার রায়, শেখ হাসিনার বিরুদ্ধে আজকের যে রায়, সেই রায়টা এভাবে হওয়ার সুযোগ থাকতো না। কেননা তিনি তো তখন যুক্তি, তর্ক, তার প্রমাণ, দালিলিক যত কিছু আছে সব উপস্থাপন করতেন এবং আল্টিমেটলি তখন প্রমাণিত হতো যে শেখ হাসিনা আল্টিমেটলি এখানে আসামি নন। কিন্তু তার পক্ষে কোন আইনজীবীকে এখানে দাঁড়াতে দেয়া হয়নি। বরং কি করা হয়েছে? একটা ক্যাঙ্গারু সিস্টেমে মানে ক্যাঙ্গারু দেখেছেন কিনা কখনো? যে ক্যাঙ্গারু কিন্তু তার পেটের মধ্যেই বাচ্চা রাখে। বাচ্চাটা পেটের মধ্যেই রাখে। তো ক্যাঙ্গারু কোর্ট কেন বলা হয়েছে এই কোর্টকে? কারণ এই পেটের মধ্যেই তার অস্তিত্বের যারা আইনজীবী তাদেরকে রাখা হয়েছে। তো এখন যিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী সেজে এই মামলায় লড়েছেন, তিনি তো শেখ হাসিনার আইনজীবী নন। তিনি জামাত ইসলামের আইনজীবী। জামাত ইসলামের আইনজীবী কখনোই কোনোভাবেই চাইবে না যে আওয়ামী লীগের সভাপতির বিচার না হোক। তিনি চাইবেন তার বিচারটা হোক। যে কারণে একটা ক্যাঙ্গারু সিস্টেমে এই আদালতটা পরিচালিত হচ্ছে। তো সেই আদালতের রায় আমি মুমিন মেহেদী মানব না বা শান্তা ফারজানা মানবে না বা শ্রুতি খান মানবে না। যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে তারা মানবে না। এটা স্বাভাবিক। কিন্তু জনগণ মেনে নেবে। কারণ জনগণের তো গরুর গোশত খাওয়ার অভ্যাস। জনগণের তো আরাম আয়েশ করে ৮ ঘন্টা ১২ ঘন্টা ঘুমাবার অভ্যাস।
এই জাতি এই ঘুমাবার অভ্যাস থেকে বেরোতে না পারলে আগামীতে আজকে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায়, আগামীতে এই জাতিরই যারা প্রতিনিধি, যেমন করেন যিনি আজকে ঘুমাচ্ছেন গরুর গোস্ত খেয়ে বা আরাম করে এখন ওয়াইফের সাথে সময় পাস করছেন, খুব ভালো সময় পাস করছেন, তার ভাই আগামী দিন আগামীকাল গ্রেপ্তার হবেন এবং এমন একটা আদালতের রায়ে তার ভাইয়ের শাস্তি হবে। এমনকি তারও হতে পারে, তার সন্তানেরও হতে পারে, তার স্ত্রীরও হতে পারে, তার বাবার হতে পারে, তার ভাইয়ের হতে পারে। কারণ যেখানে ক্যাঙ্গারু কোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে, সেখানে সেই ক্যাঙ্গারু কোর্ট কিন্তু জনগণের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। কারণ আপনি আপনি যেটা বলছেন জনগণকে যে হ্যাঁ, আজকে যে জনগণ অন্যায় মেনে নিচ্ছে, নীরব ভূমিকা পালন করছে, সেই অন্যায় একদিন জনগণের সাথেও হবে। তখন তাদের আর কিছু করার উপায় থাকবে না। হ্যাঁ, এটাই এবং সেই সাথে আরো কিছু বিষয় আমি বলতে চাই, যুক্ত করতে চাই। যেমন আপনি দেখেছেন যে এই ৫ই আগস্টের পরে আমরা এই পর্যন্ত অনেকগুলো বিলাসী সিদ্ধান্ত নিতে দেখেছি। বিলাসী সিদ্ধান্ত কি? বিলাসী সিদ্ধান্ত হচ্ছে যে ১৪ বার একজন রাষ্ট্রপ্রধান দেশের বাইরে যাবেন কিন্তু দেশের পক্ষে তার কোন রকমের কোন সাপোর্টের জায়গা তিনি তৈরি করবেন না। এটা হচ্ছে বিলাসী স্বার্থ। বিলাসী স্বার্থ কি? ডক্টর ইউনূসের যারা রয়েছেন চারপাশে, আসিফ নজরুল বলেন, সজীব ভুঁইয়া বলেন, শফিক বলেন, আপনার ফজল কবির বলেন, রেজওয়ানা হাসান বলেন, এভরিথিং সবাই। একটা লোক নাই যারা বিলাসী সভ্যতার যেই চিন্তা চেতনার যে জায়গা সেখান থেকে বেরোচ্ছে, তার চেয়ে বরঞ্চ তারা কি করছে, আপনার আমাদের রক্ত চুষে আরামাইশি ভোগবিলাসী জীবনযাপন করছে। ইভেন এই যে চিফ প্রসিকিউটর তাজুল, তাজুল যে গাড়িটাতে চড়েন সে গাড়িটার এখন বাজার মূল্য প্রায় কোটি টাকা, প্রায় কোটি টাকা। কি এমন আলাদিনের চেরাগ তিনি পেয়েছেন যে মাত্র ১৬ মাসে তার ২০০-৩০০-৫০০ কোটি টাকা তার অর্থনৈতিক ক্যাপাবিলিটি হয়ে গেল? শফিক সাহেবের কি এমন আলাউদ্দিনের চেরাগ হয়েছে তিনিও এরকম ধনী হয়ে গেলেন? তার স্ত্রীকে তিনি নিয়োগ দিয়েছেন আপনার হচ্ছে যে ইসে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে পরিচালক হিসেবে। তার স্ত্রী এমন কি কোয়ালিফাইড যে তাকে এমন একটা নিয়োগ দেওয়া হয়েছে? এমন অনেকগুলো অসামঞ্জস্যপূর্ণ কাজের মধ্য দিয়ে আজকের রায়, এই রায় ঘোষণার জন্য এখন পর্যন্ত ব্যয় হয়েছে, যে এখন কয়টা বাজে? আপনার ৩টা ৫৬ মিনিট। এখন পর্যন্ত শুধু এই রায় ফ্যাসিলিটের জায়গা থেকে, রায়ের ঘোষণার জায়গা থেকে, রায় বাংলাদেশের মানুষের কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার জায়গা থেকে খরচ হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা ইলেকট্রিক্যাল জায়গা থেকে। যেমন বিটিভিতে আপনার লাইভ হয়েছে। ১৩ তারিখ লকডাউন হ্যাঁ, ঠেকানোর জন্য নাকি কোটি কোটি টাকা খরচ করেছে? সেটা তো আলাদা বিষয়। খালি আজকের এই অপশনটার কথা বলি যে আজকে আমাদেরকে শুধু এই রায় ঘোষণা করবার জন্য তারা খরচ করেছেন প্রায় ৩০ কোটি টাকা। এই যে ৩০ কোটি টাকা তারা খরচ করলেন, এই যে যারা আহত তাদেরকে আদালত চত্বরে আনা, এই শহীদদের পরিবারকে আদালত চত্বরে আনা, তাদের পেছনে বিভিন্ন ধরনের টাকা খরচ করে, তাদের উত্তরে দেখবেন যে গলায় তাদের উত্তরীয় পরানো, এই উত্তরীয় বানানোর জন্য টাকা ৩০ কোটি টাকা যে খরচ করলেন। অথচ আমরা কিন্তু এখন বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরের রেকর্ড ভেঙে ২১ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণের দেশে পরিণত হয়েছি। যে রেকর্ডটা শেখ হাসিনাও ভাঙতে পারেননি, অতীতের কোন সরকার ভাঙতে পারেননি। যে শেখ হাসিনাকে এত পাচারকারী, দুর্নীতিবাজ এটা সেটা বলা হয়েছে, তিনিও ভাঙতে পারেননি। আমরা তার বিরুদ্ধে অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি। আজকে তাকেও পেছনে ফেলে ডক্টর ইউনূস ঋণের রেকর্ড গড়েছেন। এই যে ঋণের রেকর্ড ডক্টর ইউনূস গড়েছেন, এর দ্বারাই প্রমাণিত হয় ক্যাঙ্গারু কোর্ট বলেন, আগামীতে আইন আদালতের প্রক্রিয়া বলেন, ব্যাংকও বিচারের দেউলিয়া হয়ে সংস্কৃতি গেছে। সবকিছু ধ্বংস করবার জন্য তারা একের পর ২৪ টি এক ব্যাংকও পদক্ষেপ দেউলিয়া নিতেছেন। হয়ে গেছে। এটা তো আপনি জানেন। জি? ২৪ টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। নগদের যে অর্থ সেটা সেখান থেকেও অনেক প্রচুর অর্থ সরিয়ে ফেলা হয়েছে। শোনেন, আপনি তো ২৪টা ব্যাংকের কথা বলছেন। আপনি তালিকা দেখবেন। ব্যাংকগুলোর তালিকা দেখবেন। আপনি গুগলে সার্চ করলে বা দর্শক যারা রয়েছে তারা গুগল সার্চ করবেন। গুগল সার্চ করলে দেখবেন যে বাংলাদেশে এখন বর্তমানে অনুমোদিত ব্যাংকের সংখ্যা ৪৭। একটা ব্যাংকেরও অবস্থা ভালো না। তাহলে আপনি ২৪টা বলছেন। আমি বলছি একটারও ভালো না। ইভেন বাংলাদেশ ব্যাংক দেউলিয়া হয়েছে গত ৬ মাস আগের থেকে। বাংলাদেশ ব্যাংক দেউলিয়া। কিভাবে দেউলিয়া? যখন আপনি 21 মার্কিন ডলার, 21 ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণের দায় নেন, তখন আল্টিমেটলি কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায় আর থাকছে না। কেন্দ্রীয় ব্যাংকের এখন আর কোনো দায় নাই। যে কারণে দেখবেন যে অর্থ উপদেষ্টা বলছে যে আমরা আগামী মাস থেকে বেতন পাবো কিনা সেটা নিয়ে আমরা এখন সন্দিহান। এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করছি। আমি মোমিন মেহেদী দায়ী, আপনি শ্রুতি খান দায়ী, আমরা যারা দেশের মানুষ তারা সবাই দায়ী। কেন দায়ী? কারণ আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা চলে গেলেই বুঝি একটা বড় ধরনের রেজিমের পরিবর্তনের পাশাপাশি আমাদের অর্থনৈতিক পরিবর্তনটাও আসবে,
কেননা ডক্টর ইউনূস বিশ্বব্যাপী আলোচিত মানুষ। তিনি চাইলেই মনে হয় আমেরিকা তাকে কিছু টাকা দিয়ে দিবে, জার্মান কিছু টাকা দিয়ে দিবে, ইতালি তাকে কিছু টাকা দিয়ে দিবে, আপনার সুইজারল্যান্ড কিছু টাকা দিয়ে দিবে, নিউজিল্যান্ড কিছু টাকা দিয়ে দিবে। তিনি তো বিভিন্ন দেশে স্পিকার হিসেবে যান। তিনি স্পিচ বিক্রি করেন ৭৫,০০০ বিলিয়ন টাকায়। মানে তার একটা বক্তব্য ৭৫,০০০ বিলিয়ন টাকায় বিক্রি হয়। তাহলে আমরা ভেবেছিলাম কি যে আরে বক্তব্য বাবা! দেয় ভাই? এত এত কি ভে মানে এত উনার বক্তব্য শোনার মতো অপশন আর আছে এগুলো পাবলিক? ফ্রড। না, 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 এগুলো হলো ফ্রড কথাবার্তা। এগুলা আমরা আমাদেরকে এগুলা বলে মূলত আমাদের কনসাস জায়গা থেকে সরাবার চেষ্টা করেছে, আমাদের মানে মনোযোগ নিজেকে সরাবার চেষ্টা করেছে। প্রভুত্বের জায়গায় উচ্চতার শিখরে নিয়ে যেতে চায়। হ্যাঁ, কিন্তু আক্ষরিক অর্থে তিনি তার নোবেল পুরস্কারটাও প্রপার না। তিনি হাফ নোবেল বিজয়ী। আপনি দেখবেন যে এখানে নোবেল পুরস্কার তাকে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক অ্যান্ড ডক্টর ইউনূস। তো এই যে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসকে ভাগ করে দেওয়া হয়েছে মানে কি? হাফ। আপনি অর্ধেকের মালিক, পুরোটা না। তো এই যে হাফ নোবেল বিজয়ী পুরো জায়গাটা তৈরি করেছে, মিডিয়া কু করেছে, মিডিয়া ট্রায়াল করেছে, মিডিয়াকে তারা ব্যবহার করেছে এবং সেই কাজের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে প্রথম আলো এবং বাংলাদেশের প্রথম সারির অন্যান্য গণমাধ্যমগুলো। ডক্টর ইউনূস তার পিআর এর মাধ্যমে টাকাগুলো ব্যয় করেছেন। এখনো তিনি পিআর এর মাধ্যমে টাকা ব্যয় করছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি আগামী দিনে জাতিসংঘের মহাসচিব হবেন। যে পর্যন্ত তিনি মহাসচিব না হবেন সেই পর্যন্ত তিনি আমাদের রক্ত, মাংস, মজ্জা সব গিলে খেয়ে তারপর গলৎকরণ করে তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে গিয়ে শপথ নেবেন। এটাই তার প্ল্যান আমি যতটুকু বুঝতে পারছি। এবং সেই প্রক্রিয়া যদি চলতে হয় তাহলে শেখ হাসিনাকে তার ফাঁসির এই রায় শোনাতে হবে। একের পর এক ফাঁসির রায় শুনিয়ে তাকে ভীত সন্ত্রস্ত রাখতে হবে। ভীত সন্ত্রস্ত থাকলে আওয়ামী লীগ ভয় পেয়ে রাস্তায় নামবে না। টাকা আলটিমেটলি টাকা এইসব পাচার করতে এইসব সুবিধা হবে। যুদ্ধাপরাধীদের সমর্থকেরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিবে। এটাই হলো তাদের প্ল্যান। তো এই প্ল্যানিং এ আমরা সাধারণ মানুষেরা আগেও বদার ছিলাম না। এখনো বদার নাই। চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে চলুক না। আমার কি? ইউনূস যে রিক্সা চালায় বাঙালিকে সেভাবে আমার কি? বাঙালিকে একদমই বোকা মনে করে 100%। কারণ হচ্ছে সে আপনার বিগত বছরগুলাতে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে উচ্চ মূল্যের শোধ মানুষের কাছ থেকে কেড়ে মানুষকে সর্বশান্ত করেছে। শত শত মানুষ লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। তো সেই ব্যক্তি তো মানুষকে বোকা বানিয়েই অর্থ ইনকাম করেছে এবং বিদেশে পাচার করেছে, নোবেল কিনে ফেলেছে। সে তো মানুষকে বোকা বানিয়েই সবকিছু করেছে। তো তার পক্ষে বাঙালিকে বোকা বানানো আসলে ১ মিনিটের পরিকল্পনার ব্যাপার। সে কিন্তু অনেক মানে বাঙালির রক্তে, রক্তে, রন্ধ্রে, রন্ধ্রে সে ঢুকে গেছে। কিভাবে বোকা বানানো যায়, কিভাবে হিপনোটাইজ করা যায় এগুলো সবকিছু তার কিন্তু গবেষণা করা হয়ে গেছে বহু বছর পূর্বেই।